প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি এলাম সেটি হচ্ছে, আপনারা অলরেডি জেনে গেছেন 7ই জানুয়ারি 7/1/2025 তারিখে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলাটা উঠতে চলেছে। তার সঙ্গে আরও দুটো মামলা উঠবে, ওবিসি সার্টিফিকেট মামলা আর হচ্ছে ডিএ মামলা। তো আমার এখানে যেটা বলা সেটা 26,000 চাকরি বাতিল মামলা। অলরেডি আপনারা জানেন যে 26,000 চাকরি যে প্যানেল, যেটা 2016 সালে পরীক্ষা হয়ে 2019-এ নিয়োগ হয়েছিল, অলরেডি তারা 5 বছর করে সার্ভিস করে ফেলেছে, 5 বছর প্লাস। তো এই অবস্থায় যে সমস্যাটা দেখা দিয়েছে যে এই পুরো প্যানেলটা থাকবে কি না, বা এখান থেকে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে কি না, কী হতে পারে। তো একটা কথা বলা যেতে পারে যে 7 তারিখে যে শুনানি আছে, ওই শুনানিতে ম্যাক্সিমাম টাইম কিন্তু পিটিশনার পক্ষের আইনজীবীরা সলভ করবেন। কারণ আমরা দেখেছি আগের দিন, যেটা ডিসেম্বরে হিয়ারিং হলো এই নতুন প্রধান বিচারপতির বেঞ্চে, ওই দিন সরকার পক্ষের আইনজীবী, কমিশনের আইনজীবী কিন্তু সওয়াল করেছে। তাই এই 7 তারিখ কিন্তু যারা পিটিশনার আছেন, পিটিশনার পক্ষে আইনজীবী সওয়াল করবেন। মানে বিকাশ বাবু আছেন, তার সাথে আরও সিনিয়র অ্যাডভোকেট থাকবেন। তো ওনারা কি সওয়াল করেন, ওনারা কি যোগ্য অযোগ্য যাতে কমিশন বাঁচতে পারে কিনা, বা কমিশনকে বাঁচার জন্য সাহায্য করে কিনা, সেই নিয়ে সওয়াল করে কিনা সেটা দেখার, না পুরো প্যানেলটা যাতে বাতিল হয়, যেটা হাইকোর্টে আমরা দেখেছি পুরো প্যানেল বাতিল হয়েছিল ডিভিশন বেঞ্চে। তো এইখানেও সেই ধরনের কোনো সওয়াল হয় কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে 7 তারিখ শুনানিতে ওনারা কি সওয়াল করছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যা খবর, তাতে করে পিটিশনার পক্ষে যারা আইনজীবী রয়েছেন ওরা কিন্তু দুর্নীতি বিরুদ্ধেই সওয়াল করবেন। অর্থাৎ দুর্নীতি যে হয়েছে তার প্রমাণ, এবং সে প্রমাণের সপক্ষেই কিন্তু ওনারা কথা বলবেন। ওনারা কোনো জায়গা থেকেই কিন্তু সরে আসবেন না। বিভিন্ন সূত্র বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা যেটুকু জানতে পারছি। এবার শেষে বিচারপতি কী সিদ্ধান্ত নেবেন, যে যোগ্য অযোগ্য যদি কমিশন আলাদা করতে পারে, সেক্ষেত্রে যোগ্য অযোগ্য আলাদা করে যারা অযোগ্য তাদেরকে বাদ দেবে কিনা, বা পুরো প্যানেলটা কি বাতিল করে কিনা, বা পিটিশনার পক্ষের যারা আইনজীবী আছে ওনারা কি সলভ করেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য আমাদের 7 তারিখ ওয়েট করতে হবে। তো আমার একটাই বলার, কমিশন কি যোগ্য অযোগ্য আলাদা করবে? কমিশনের কি সেই সদিচ্ছা আছে? এদিকে 26,000 প্যানেল থেকে যারা যোগ্য তারা ধর্মতলা ওয়াই চ্যানেল, বিকাশ ভবন, বিভিন্ন জায়গায় জমায়েত, অবস্থান বিক্ষোভ দিনরাতব্যাপী করে চলেছে। এর এফেক্ট কি কোর্টে পড়বে, তা দেখার জন্য আমাদের কিন্তু 7 তারিখ ওয়েট করতে হবে। তো যেহেতু বিষয়টা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, পেন্ডিং, তো আগাম মন্তব্য কিছুই করা যাবে না। আমাদের দেখতে হবে শুনানিতে কী সওয়াল জবাব হয় এবং সেখান থেকে কী তথ্য উঠে আসে। তবে আমার যেটুকু ধারণা, কমিশন যে যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে, সেক্ষেত্রে হয়তো যোগ্যরা থেকে যেতে পারে। কিন্তু কমিশন যোগ্য অযোগ্য আলাদা করবে কিভাবে, তা তো অলরেডি আগে জানিয়েছে কোর্টকে যে তাদের কাছে ওএমআরসির নেই, অরিজিনাল ওএমআরসির নেই। তাহলে কিসের ভিত্তিতে, স্ক্যান কপি আছে কি না সেটাও সন্দেহ। স্ক্যান কপির ভিত্তিতে যোগ্য অযোগ্য নির্ণয় করে, তাহলে সেই স্ক্যান কপির গ্রহণযোগ্যতা কতটা সেটাও কিন্তু কোর্ট দেখবে। আর সিবিআই যে ইনফরমেশান দিয়েছে, যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, তো সে হার্ড ডিস্কে যা তথ্য, যা ইনফরমেশান, টোটাল যে অযোগ্য ক্যান্ডিডেটের তালিকা দিয়েছে,
সেটা কতটা বাস্তবসম্মত সেটাও কিন্তু কোর্টের কাছে দেখার বিষয়। কারণ সিবিআই কিন্তু ইনভেস্টিগেশন করেই কিন্তু এই তথ্যটা দিয়েছে। এবার সিবিআই ইনভেস্টিগেশনকে ভুল প্রমাণ করতে হবে কমিশনকে যে সিবিআই যে ইনফরমেশান দিয়েছে সেটা রং, তবেই অযোগ্য যারা আছে তারা থাকবে, তারা টিকবে। আর যদি তাদের ইনফরমেশানটাকে রং প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু যারা অযোগ্য তারা বাদ যাবে। এবার পুরো প্যানেলটায় যোগ্য অযোগ্য বাঁচতে গেলে কিন্তু ওএমআর সিটের কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে। এবার ওই ওএমআর সিট কমিশন তো জানি যে তাদের কাছে কিছুই নাই, তাহলে এখন কিসের ভিত্তিতে তারা যোগ্য অযোগ্য বাঁচবে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। না এই কাজটা কোর্ট কী করতে হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কোর্টকে যদি এই দায়িত্ব নিতে হয় তাহলে কোর্ট তো সেই কোনো না কোনো ইনভেস্টিগেশন সংস্থাকে আবার দায়িত্ব দেবে। সেই তো ইডি সিবিআই, ওরা তো ইনভেস্টিগেশন করেই ওই রিপোর্টটা দিয়েছে। তাহলে কি হতে চলেছে বা কি হবে সত্যিই খুব চিন্তার বিষয়। কারণ যারা অলরেডি সত্যিই 5 বছর করে চাকরি করে ফেলেছে তাদের যদি চাকরি চলে যায় এই মুহূর্তে সত্যি খুব কষ্টের। কিন্তু দুর্নীতি প্রমাণিত হলে সেখানে কিন্তু কারোর কিছু করার নাই। কারণ অরিজিনাল যারা যোগ্য তারা কিন্তু রাস্তায় আজও হাততালি দিচ্ছে। কোনো মঞ্চের বয়স 1300 দিন, কোনো মঞ্চের বয়স 900 দিন প্লাস। তাহলে এদের তো চাকরি পাওয়ার কথা ছিল, তাহলে এদেরকে তো কমিশন বঞ্চিত করেছে, সরকার বঞ্চিত করেছে। এই বঞ্চনার দায় কার, কে নেবে? এদের জীবন থেকে তো বয়সগুলো, এদের জীবন থেকে যে সময়গুলো চলে গেছে, বয়স বেড়ে গেছে, তার দায় কে নেবে? এটাও একটা ভাববার বিষয়। তারা আজও রাস্তায় পড়ে আছে। তাহলে এই যোগ্যদের কথা কেন ভাবা হলো না? তাদেরকে কেন বঞ্চিত করা হলো? তাদেরকে কেন নট কল ফর ভেরিফিকেশন এই তকমা দিয়ে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো? অথচ তারা তো ফেল করেছে, কোথাও তো লেখা নেই, তারা তো পাস করেছে। তাদেরকে দেখি ইন্টারভিউ নিয়ে কেন তাদের চাকরিটা হলো? তারা তো যোগ্য ছিল, তাদের নাম্বার তো অনেক বেশি। যারা 0, 1, 2 পেয়ে যেটা আমরা দেখতে পেয়েছি ওএমআরে, তো তাদের থেকে তো এদের স্কোর বেশি। তাহলে এদেরকে বাদ দিয়ে তাদেরকে কেন নেওয়া হলো? কিসের ভিত্তিতে, কোন অসৎ উপায়ে নেওয়া হয়েছে? এর জবাব তো দিতে হবে। তাই যারা চাকরি করছে সত্যি তাদের প্রতি সমবেদনা, কিন্তু আবারও বলছি দুর্নীতি প্রমাণিত হলে কারোর কিছু করার নাই। কারণ অরিজিনাল যারা যোগ্য তাদেরকে কিন্তু কমিশন তথা সরকার রাস্তায় বসিয়ে দিয়েছে। এখন তো ন্যাকা কান্না কানলে তো আর কমিশনের ন্যাকা কান্না কানলে তো কোনো লাভ নাই, সিম্পেতে আদায় করে তো কোনো লাভ নাই। কারণ একটা সংস্থা সে নিয়োগ করতে গেলে পরবর্তীকালে কী সমস্যা হতে পারে সেটা তাদের ভাবতে হবে। আজকে বড় ধরনের সমস্যা তৈরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে লাভটা কার হচ্ছে? আখড়ে লাভ কার? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আপনারাই কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানাবেন। আপাতত সবাই 7 তারিখের হিয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখুন। 7 তারিখ হিয়ারিং হোক, হিয়ারিং হলে হিয়ারিং থেকে কী তথ্য উঠে আসে আমাদের এই চ্যানেলে বিস্তারিত আমি জানিয়ে দেব। আপাতত ধন্যবাদ।